আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অনেক দিন পর ভিডিও করেছিলাম গতকালকে, বাট আপনারা এত দারুণ সাড়া দিয়েছেন যে আমি আজকে নিজে আবার ভেবেছি যে যত রাতই হোক বা যাই হোক আমি ভিডিওটা করবই। এবং আজকে যে নিউজটা পড়ছি সেই নিউজটা আসলে দুঃখের নিউজ এবং হতাশার নিউজ। কারণ আমরা জানি যে দুর্নীতির সূচকে বাংলাদেশ সব সময়ই বিশ্বে মানে খুব একটা ভালো অবস্থানে কখনোই থাকে না। দেখুন, এখানে একটা কথা আছে, ডিসঅ্যাপয়েন্টিং। আসলে আজকে আমরা যা পড়বো এটা ডিসঅ্যাপয়েন্টিং। এবং যারা এই ভিডিওগুলো দেখেন তারা মূলত বিসিএস প্রত্যাশী অ্যাডমিশনের শিক্ষার্থীদের পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের শীর্ষ পদে যারা থাকেন তারাই কিন্তু তাদের দ্বারা সবচেয়ে বেশি দুর্নীতি হয়। এজন্য আপনাদের এই খবরটা পড়ে হতাশা কাজ করলেও আশা থাকবে আমাদের পক্ষ থেকে যে আপনারা ভবিষ্যতে ব্যক্তিগত পর্যায় থেকে দুর্নীতি রোধে চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আদর্শবাদী কথাবার্তা বাদ দিয়ে আমরা মূল পর্বে আসি। সিপিআই শব্দের অর্থ আমাদের জানতে হবে, কারণ এখানে ক্লিয়ার করা নেই। সিপিআই শব্দের অর্থ হচ্ছে করাপশন পারসেপশনস ইন্ডেক্স, অর্থাৎ দুর্নীতি কতখানি হবে সেটার একটা সূচক, দুর্নীতি অনুমান সূচক, করাপশন পারসেপশনস ইন্ডেক্স। তো বলছে যে বাংলাদেশের এখানে স্কোরটা ডিসঅ্যাপয়েন্টিং, অর্থাৎ করাপশন পারসেপশন ইন্ডেক্সকে বাংলাদেশের যে ফলাফল সেটা খুবই হতাশার। হোয়াট ট্র্যাজেক্টরি ইজ বাংলাদেশ অন? এখানে আমাদের কাছে আননোন ওয়ার্ড হচ্ছে ট্র্যাজেক্টরি শব্দের অর্থ হচ্ছে গতিপথ। ট্র্যাজেক্টরি শব্দের অর্থ কি? গতিপথ। তাহলে বলছে বাংলাদেশ কোন গতিপথে যাচ্ছে বা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, এটা বললে আরও ক্লিয়ার হয়। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা লিখেছেন ইফতেখারুজ্জামানকে আপনাদের সবার চেনার কথা, যারা বিশেষ করে বিসিএস এর পরীক্ষার্থী। ইফতেখারুজ্জামান হচ্ছেন টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী, যারা আসলে পুরো বিশ্বে টিআই নামে পরিচিত, অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এবং বাংলাদেশ শাখাটা টিআইবি নামে পরিচিত। তারা দুর্নীতির যে সূচক, অর্থাৎ একটা দেশে একটা বছরে কোন সেক্টরগুলোতে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা একটা অনুমান তারা মোটামুটি প্রকাশ করে বিভিন্ন তথ্য উপাত্ত থেকে এবং জনগণের বিভিন্ন অনুমানের ভিত্তিতে, এবং বেশ লজিক্যাল ডেটাই তারা প্রোভাইড করে। এবং পুরো বিশ্বে দুর্নীতির সূচকে তারাই সবচেয়ে গ্রহণযোগ্য সংস্থা। তাই তারা যে সূচকটা প্রকাশ করে সেটিকে অমূলক বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা জানি। আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন, শুরুতেই দিয়েছে যে বাংলাদেশের মানুষজন তারা দাঁড়িয়ে আছে, তা যে একটা পতাকাও আছে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস। বাট এখানে যারা আছে, অর্থাৎ এখানে দাবার খুঁটিগুলাকে দেখানো হয়েছে, অর্থাৎ মূল যারা, তারা কিন্তু দুর্নীতিতে আবদ্ধ, নিমজ্জিত আসলে। তাহলে বলছে উইদাউট এ প্যারাডাইম শিফট, ছবির নিচে ছোটো করে লিখেছে উইদাউট এ প্যারাডাইম শিফট। প্যারাডাইম শিফট মানে হচ্ছে একদম আমূল পরিবর্তন। শিফট মানে পরিবর্তন, প্যারাডাইম মানে আমূল। তাহলে বলছে প্যারাডাইম শিফট ছাড়া, অর্থাৎ আমূল পরিবর্তন ছাড়া, কোথায়? ইন আওয়ার পলিটিক্যাল কালচার, আমাদের রাজনৈতিক যে কালচার, সেখানে করাপশন ক্যান নট বি কন্ট্রোল, অর্থাৎ করাপশন কন্ট্রোল করা সম্ভব হবে না, দুর্নীতি কন্ট্রোল করা সম্ভব হবে না। এখন আমরা মূল নিউজটা পড়ি। দেখুন, বলছে দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই রিলিজেস ইট করাপশন পারসেপশন ইন্ডেক্স 2021 অন জানুয়ারি 25, 2022, অর্থাৎ 2021 সালের যে করাপশন পারসেপশন ইন্ডেক্স, এই যে এখানে দেওয়া আছে, এইটা প্রকাশ করেছে 2022 সালের জানুয়ারি 25, অর্থাৎ গতকালকেই, একদম টাটকা নিউজ কিন্তু। এবং এখানে বাংলাদেশ হ্যাজ স্কোরড 26 আউট অফ 100। বাংলাদেশ 100 মার্কের মধ্যে 26 পেয়েছে, অর্থাৎ পরীক্ষায় বাংলাদেশ পাস মার্ক পায়নি, বাংলাদেশ ফেল করেছে। বাংলাদেশের দুর্নীতির অবস্থা খুব খারাপ। ইন দ্য সেম অ্যাজ ইন 2020, 2029 অ্যান্ড 2028। এবং বাংলাদেশ অন্যান্য সূচকে বেশি উন্নতি করলেও দুর্নীতির সূচকে বাংলাদেশ স্থবির আছে, অর্থাৎ বাংলাদেশ কোনো উন্নতি করেনি। ফ্রম দ্য টপ, দুর্নীতি তো উন্নতি করেনি বলতে, সূচকে উন্নতি করেনি বলতে দুর্নীতি কমেনি। সূচকে উন্নতি করা মানে যদি বাংলাদেশ 50-এর উপর থাকতো তাহলে বাংলাদেশের দুর্নীতির অবস্থা কম বোঝা যেত। তার মানে যত কম অবস্থা তত খারাপ। ফ্রম দ্য টপ, বাংলাদেশ ইজ র্যাঙ্কড 147 অ্যামং 180 কান্ট্রিজ। দেখুন, 180টা দেশের মধ্যে বাংলাদেশ 147তম। 1 স্টেপ লোয়ার দেন 2020, 2020-এর চেয়ে নেমে গেছে এক ধাপ। অ্যান্ড 13 ফ্রম দ্য বটম, এবং উপর থেকে ধরলে বাংলাদেশ 13তম। শীর্ষ দুর্নীতি দেশের মধ্যে বাংলাদেশ 13তম। 1 স্টেপ হায়ার দেন 2020, এবং বাংলাদেশ এখানে এক ধাপ এগিয়েছে। দ্য রেজাল্ট ইজ ডিসঅ্যাপয়েন্টিং, অবশ্যই এটা হতাশার। উই হ্যাভ ফেইলড টু অ্যাচিভ অ্যানি রিয়েল প্রোগ্রেস, আমরা আসলে সত্যিকার অর্থে কোনো উন্নতি করতে পারিনি। আপনাদেরকে যদি লিখতে তাই রিটেনে, আপনারা এইভাবে একদম কনস্ট্রাকটিভ লিখতে হবে ডেটা দিয়ে। যদিও এই ধরনের লেখা কতটুকু দিতে পারে যে বাংলাদেশের দুর্নীতি কমাতে আপনার আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন। সো সেটাও আপনাকে এখানে হেল্প করবে। আর এখানে
অনেক আননোন ওয়ার্ডস দেওয়া আছে। সো আননোন ওয়ার্ডসগুলো আমি যখন বলবো আপনারা লক্ষ্য করবেন এবং ইনশাল্লাহ এগুলো খাতে আপনারা নোট করে নেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে অনেক হেল্প করবে। এবং আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে করবেন, এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অনেক আননোন ওয়ার্ডস আপনারা জানবেন। আপনারা অনেকে আছেন 2 মিনিট 3 মিনিট দেখে ধৈর্য হারিয়ে ফেলেন। ভাই, এত বড় একটা নিউজ পড়তে আমি যদি ধৈর্য হারিয়ে না ফেলি, দেখতে ধৈর্য হারিয়ে ফেলার কোনো কথা না। More importantly, based on a trained analysis for 2012 to 2021, বাংলাদেশ হ্যাজ স্ট্যাগনেটেড। স্ট্যাগনেট শব্দের অর্থ কি? স্ট্যাগনেট শব্দের অর্থ হচ্ছে স্থির হয়ে যাওয়া, স্থবির হয়ে যাওয়া। কী হয়ে যাওয়া? স্থবির হয়ে যাওয়া। যেমন আপনি বলতে পারেন যে স্ট্যাবিলাইজ বা ফ্রিজ সবচেয়ে ভালো শোনায়। অর্থাৎ বাংলাদেশ স্থির হয়ে গেছে 2012 থেকে 21, এই 26 স্কোরে আটকে আছে। হুইচ ইন্ডিকেটস দ্য ল্যাক অফ সাকসেস। ইন্ডিকেটস মানে নির্দেশ করা, ল্যাক অফ সাকসেস মানে হচ্ছে সাফল্য যে হচ্ছে না, ব্যর্থতা, ইন কন্ট্রোলিং কারাপশন ওভার দ্য পাস্ট ডিকেট মানে দশক, অর্থাৎ বিগত দশকগুলোতে আমরা দুর্নীতি বন্ধে তেমন কোনো উদ্যোগ নিতে পারিনি। ওয়ান্স এগেইন উই আর সেকেন্ড ওয়ার্স্ট ইন সাউথ এশিয়া। আবার আমরা সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় সবচেয়ে খারাপ দেশের মধ্যে হয়েছে আর কি, অ্যাবোভ অনলি আফগানিস্তান। এই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান, তাদের পরেই আমাদের অবস্থান। অর্থাৎ আফগানিস্তান যদি যুদ্ধ না হইতো, তালেবান না থাকতো, আমরা হয়তো ফার্স্ট হইতাম, মানে লজ্জায় ফার্স্ট, দুর্নীতিতে ফার্স্ট। উই আর অলসো দ্য থার্ড লোয়েস্ট অ্যামং 31 কান্ট্রিজ ইন দ্য এশিয়া প্যাসিফিক রিজন। অর্থাৎ এশিয়া প্যাসিফিক রিজনে আমরা 31টা দেশের মধ্যে একদম নিচ থেকে 3 নম্বরে আছি। বুঝতেই পারছেন যে অবস্থাটা খুব খারাপ। অ্যান্ড কন্টিনিউ টু স্কোর ওয়েল বিলো দ্য গ্লোবাল অ্যাভারেজ অফ 43, এবং আমরা পুরো পৃথিবীতে হচ্ছে 43 অ্যাভারেজ স্কোর দেশগুলার, যাদের মোটামুটি দুর্নীতি আছে। বাংলাদেশ সেটা থেকে অনেক পিছনে। অ্যান ইন্ডিকেটর অফ মডারেট সাকসেস ইন করাপশন কন্ট্রোল, যেটা আসলে আমাদের করাপশন কন্ট্রোলে আমাদের কোনো ধরনের সাকসেস নেই, এটাই নির্দেশ করছে। নো কান্ট্রি হ্যাজ স্কোর্ড 100%। দুর্নীতির যে সূচক, এখানে কোনো দেশই 100 পায়নি। ইমপ্লাইং দ্যাট, যেটা প্রমাণ করছে, নির্দেশ করছে, করাপশন এক্সিস্ট এভরিওয়্যার। দুর্নীতি সব দেশে আছে, কম বেশি। বাংলাদেশে অনেক বেশি, এটাই উদ্বেগের। অ্যাবাউট 130 কান্ট্রিজ, অর্থাৎ 72% কান্ট্রি হ্যাভ স্কোর্ড বিলো 50। দেখুন, দুর্নীতি সবগুলো দেশে মোটামুটি এমন আছে যে 130টা দেশের মধ্যে, মানে সবগুলো দেশের মধ্যে 130টা দেশ, অর্থাৎ 72% দেশ 50-এর নিচে স্কোর করেছে। অ্যান্ড 100 কান্ট্রিজ 55% লেস দ্যান দ্য গ্লোবাল এভারেজ। গ্লোবাল এভারেজ 43-এর নিচে আছে 100টা দেশ। The 10-year trend analysis shows a mixed picture. The score has increased for 84 countries. 10 বছরের দেখলে 84টা কান্ট্রি তালিকা আসবে। আচ্ছা, যাই হোক, এটা মূল আমাদের আলোচনা না। আমরা দেখি যে শীর্ষে কারা আছে, অর্থাৎ দুর্নীতি কোন দেশগুলোতে সবচেয়ে কম। ডেনমার্ক, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড হ্যাভ জয়েন্টলি টপড দ্য লিস্ট। এইসব দেশগুলোতে আমরা জানি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি প্লাস নিউজিল্যান্ড, এসব দেশে খুব কম দুর্নীতি হয়। ইচ হ্যাভিং স্কোর্ড 88। আমরা কই পেয়েছে 26, এরা পেয়েছে পরীক্ষায় 28। আমরা তো ফেল করবই। আদার কান্ট্রিজ লিডিং দ্য লিস্ট উইথ মোর দ্যান 75% স্কোর আর নরওয়ে, সিঙ্গাপুর অ্যান্ড সুইডেন। সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, জার্মানি, ইউকে, হংকং দেশগুলোকে চিনে নেন। এইসব দেশে খুব কম দুর্নীতি হয়। নোটেবল উইক পারফরমেন্স আর ইউএস। দেখুন, ইউএসএ কিন্তু ভালোই দুর্নীতি হয়, 67 মার্ক পেয়েছে ওরা। স্পেন পেয়েছে হচ্ছে 61, ইতালি পেয়েছে 56, চায়না পেয়েছে 45 অ্যান্ড রাশিয়া 29। রাশিয়ার স্কোর খুবই খারাপ, মানে রাশিয়াতেও খুব প্রচুর দুর্নীতি হয়, বাংলাদেশের কাছাকাছি আছে ওরা। রাশিয়ার স্কোর হ্যাজ ড্রপড ফ্রম 42 while China's score has gone up to 32 from 45. South Sudan is at the very bottom having scored 11. সাউথ সুদান আমরা জানি ওটা যুদ্ধবিধ্বস্ত দেশ এবং ওটার অবস্থা খুব খারাপ। আদার লোয়েস্ট পারফরমেন্স আর ওয়ার টর্ন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত or failed states like Syria, Somalia, Venezuela, Yemen, North Korea, Afghanistan, Libya, Equatorial Guinea, Turkmenistan, DR Congo, Burundi। তারা তাহলে জেনে গেলেন কোন কোন দেশগুলো আসলে যুদ্ধ বিধ্বস্ত এবং ব্যর্থ রাষ্ট্র বলা হয়। আপনাদের এটাও একটা জানা হয়ে গেল সাধারণ জ্ঞান। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যুদ্ধ বিধ্বস্ত না হলে দেশগুলো এত খারাপ করেনি। বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত না, আমরা অনেক উন্নয়নের গান শোনাচ্ছি, উন্নয়ন করছেও, কিন্তু উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে দুর্নীতিও বাড়ছে এবং দুর্নীতি খাতে কোনো উন্নতি হচ্ছে না, দুর্নীতি কমানোর খাতে। ভুটান কন্টিনিউস টু বি দ্য বেস্ট সাউথ এশিয়ান পারফর্মার। ভুটান বরাবরের মতো দক্ষিণ এশিয়াতে সেরা হয়েছে, তাদের স্কোর হচ্ছে 68, ভেরি ইমপ্রেসিভ, অ্যান্ড র্যাঙ্ক 25 ফ্রম দ্য টপ। পুরো বিশ্বে তারা 25 নাম্বার, ফলোড বাই ইন্ডিয়ান, মালদ্বীপস স্কোরিং 40, শ্রীলঙ্কা 37। অর্থাৎ অন্য দেশগুলো দেখুন, কেউ 40 নাম্বার, কেউ 37, কেউ নেপাল 28, এবং পাকিস্তান, এত ব্যর্থ রাষ্ট্র বলি, তারা 28 পেয়েছে, আমাদের চেয়ে তারা এগিয়ে আছে। তাহলে দেখুন, শুধুমাত্র আফগানিস্তান 16 পেয়ে আমাদের যে 10 মার্ক পেছনে পেয়ে ওরা একদমই খারাপ অবস্থায় আছে। দেখুন, বলছে 2012 থেকে 21 সালের মধ্যে ভুটান 5 নাম্বার অর্জন করেছে বেশি, ইন্ডিয়া 4, নেপাল 8, আফগানিস্তানও 8 এবং পাকিস্তান 1।
আফগানিস্তানে দুর্নীতি আরও বেশি ছিল, তারা কমাইছে, বাট বাংলাদেশ কমাইতে পারে নাই। মানে বাংলাদেশে হচ্ছে একদম স্ট্যাবল আছে, দুর্নীতি হচ্ছেই, এটা কমানো বাড়ানোর কোনো স্কোপ নাই। বাংলাদেশ হ্যাজ ওভারকাম দ্য অ্যাগনি শব্দের অর্থ কি? অ্যাগনি মানে যন্ত্রণা, এটা মক করে বলেছে। এই লাইনটা হচ্ছে অনেকটা ট্র্যাজেডি লাইন। বাংলাদেশ আসলে 2001 থেকে 5 সালে বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। 2001 থেকে 5 সালে খুবই মানে যে সরকারি থাক, বাংলাদেশ কিন্তু দুর্নীতি কমে না, বরঞ্চ ওই সময় আরও বেশি ছিল। হাউএভার উই হ্যাভ ডিসঅ্যাপয়েন্টলি রিমেইন দ্য ক্যাটাগরি অফ কান্ট্রিজ হোয়ার করাপশন ইজ কনসিডার টু বি অ্যাকিউট মানে হচ্ছে তীব্র। বলছে বাংলাদেশ যদিও সবচেয়ে বলা হতো দুর্নীতি চ্যাম্পিয়ন 1 থেকে 5 সালে, এই সময় বাংলাদেশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। এটা আমরা ছাড়িয়ে গেলেও আমাদের আসলে হাফ ছাড়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের দেশে দুর্নীতি অনেক তীব্র, এটাই বলে দিচ্ছে আমাদের স্কোর। ডিসঅ্যাপয়েন্টিং ইন পার্টিকুলার ফর দ্য ফ্যাক্ট দ্য পিরিয়ড ফর হুইচ CPI 2021 ডাটা রিলেট টু ওয়াজ সাপোজ টু বি ওয়ান অফ জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন। এবং আমরা অনেক কথা বলেছি কিন্তু হয় নাই। অ্যাট দ্য টাইম অফ লঞ্চিং দ্য 2018 ইলেকশন ম্যানিফেস্টো, 2018 নির্বাচনের যে ম্যানিফেস্টো ছিল, ম্যানিফেস্টো মানে ইস্তেহার, দ্য প্রাইম মিনিস্টার মেড এ জিরো টলারেন্স প্লেজ অ্যাগেন্স্ট করাপশন। প্লেজ মানে হচ্ছে অঙ্গীকার করা। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম শূন্য সহিষ্ণুতা দেখাবো, জিরো টলারেন্স। After forming the cabinet, she reminded the minister of the same. Subsequently, delivering a speech to the nation, she stressed upon 4 aspects of her anti-corruption pledge. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4টা পয়েন্ট দিয়েছিলেন, 4টা দফা দিয়েছিলেন যে আমি এই করে দুর্নীতি কমাবো। মন্ত্রীদের বলে দিয়েছিলেন সাবধান করে, এবং অনেক সময় অনেক মন্ত্রীকে তিনি সরিয়ে দিয়েছেন, কিন্তু লাভ হয় না। বাঙালির আসলে ঠক বাস্তে গা উজার, সবাই মোটামুটি দুর্নীতিগ্রস্ত। Those involved in corruption must move away from it and practice integrity. এবং তিনি বলেছিলেন অখণ্ডতা এবং ভালো কিছুর চর্চা করবে তার নেওয়া উদ্যোগগুলো। দ্য লস মাস্ট বি স্ট্রিক্টলি ইনফোর্সড, ইনফরমেশন টেকনোলজি ইন পাবলিক সার্ভিস মাস্ট বি এক্সপ্যান্ডেড। সরকার কিন্তু আইসিটি আনছে, কিন্তু আসলে আইসিটিকে এখনও আমরা দুর্নীতি প্রতিরোধে খুব বেশি ব্যবহার করতে পারছি না। যেমন ই টেন্ডার সাকসেসফুল হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আবার সাকসেসফুল হচ্ছে না। ওই ক্ষেত্রেও বাঙালি দুর্নীতির নতুন ওয়ে বের করে ফেলেছে। অ্যান্ড কোঅপারেশন অফ মিডিয়া অ্যান্ড জেনারেল পাবলিক মাস্ট বি ইনশিওর্ড টু প্রিভেন্ট করাপশন. The context of the much talked about anti-corruption drive in September 2019, she announced that nobody should be spared. Spare মানে ছেড়ে দেওয়া। শেখ হাসিনা বলেছিলেন কাউকে ছাড়বো না। 2019 সালের সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী একটা অভিযান করেছিলেন উনি। এ সময় অনেক সাড়া পড়েছিল। আমরা দেখেছি যুবলীগের ক্ষমতায় পরিবর্তন এসেছিল অনেক অভিযোগ আসার পর, ইনক্লুডিং লিডার্স অফ ওয়ার্কার্স অফ আর ওন পার্টি। শি লেটার রিটারেট মানে পুনরাবৃত্তি করা, রিটারেট মানে জিরো করাপশন অফ ইন দ্য রেসপন্স অফ রিকভারি প্রোগ্রাম আন্ডারটেকেন বাই দ্য গভর্নমেন্ট টু কনফ্রন্ট দ্য কোভিড-19 প্যান্ডেমিক। এই সময় করোনার যখন সরকার মোকাবিলা করলো, সে সময় কিন্তু সরকার হচ্ছে একদম জিরো করাপশন কথা বলেছিল যে এই করোনা নিয়ে যারা হচ্ছে দুর্নীতি করবে এই সময় করোনা খাতে, তাদেরকে অনেক স্ট্রিক্ট নেওয়া হবে। তাই বলছে তাই ইট ওয়াজ লজিক্যাল টু এক্সপেক্ট দ্যাট বাংলাদেশ উড পারফর্ম বেটার। বাংলাদেশের প্রধানমন্ত্রী এত কঠোর, তাহলে তো আশা করাই যায় যে করাপশন কমবে, বাট দ্য রিয়েলিটি ইজ জাস্ট দ্য অপোজিট। কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। বিলাইং দ্য প্রাইম মিনিস্টার প্লেস, একদম বিপরীতে গিয়ে মানে শেখ হাসিনার কথার একদম বিপরীতে গিয়ে করাপশন হ্যাজ ফ্লোরিস্ট অ্যাজ এ সেকশন অফ আনক্রাপুলাস পিপল। আনক্রাপুলাস শব্দের অর্থ হচ্ছে অসাধু, বিবেকহীন, নির্লজ্জ, যাকে আপনি বলতে পারেন ন্যাভিশ বা আনশেমড পিপল, অফেন লিঙ্কড উইথ পাওয়ার। আমি যেগুলো বলছি আনস্ক্রাপুলাস, আমি আবার বলে দিচ্ছি এটাকে আপনারা লিখতে পারেন ন্যাভিশ, KNAVIS, ন্যাভিশ, এটার সিনোনিম। অফেন লিঙ্কড উইথ পাওয়ার, ক্ষমতার সঙ্গে জড়িত লোকরা সবচেয়ে বেশি অপরচুনিটি সুযোগ নিয়েছে টু অ্যাবিউজ পাওয়ার অ্যান্ড অ্যাকুমুলেট ওয়েলথ। তারা এই মানুষের সম্পদ জনগণের জন্য যেটা ব্যয় করার কথা ছিল সেটা তারাই লুটপাট করেছে। অ্যাট দ্য লোকাল লেভেল এ সেকশন অফ অফিসিয়ালস and politically influential people, including public representative, indulged in মানে নিমগ্ন হয় in various forms of corruption in supply and distribution of relief goods for the victims of the crisis. এই যে করোনার সময় গরিবদের ত্রাণ দেওয়ার জন্য, ব্যবসায়ীদের ইনসেন্টিভ দেওয়ার জন্য সরকার হাজার হাজার কোটি টাকার উদ্যোগগুলো নিয়েছিল, বলা হয়েছে তৃণমূল পর্যায়ে সেগুলো পৌঁছায়নি, কারণ শুধুমাত্র সেই অঞ্চলের রাজনৈতিক ব্যক্তিত্বগুলো না, রাজনৈতিক বিভিন্ন নেতারা না, তাদের সঙ্গে সরকারি কর্মকর্তারা যোগ দিয়ে তারা হচ্ছে এই লুটপাট করেছেন। ইভেন দ্য ক্যাশ সাপোর্ট স্কিম ফর দ্য আল্ট্রা পুর ওয়াজ নট স্পেয়ার্ড। এই যে গরিবদের জন্য নগদ টাকা দেওয়া, এটাকেও ছেড়ে দেওয়া হয়নি, এখানেও দুর্নীতি হয়েছে। দ্য ফ্লড গেট অফ করাপশন গট এক্সপ্যান্ডেড ইন প্রোকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইস ইনভলভিং ভেন্ডার্স উইথ অ্যালাইগড পলিটিক্যাল লিঙ্কস কলিং উইথ এ সেকশন অফ অফিসিয়ালস। এবং বলা হচ্ছে যে মালামালগুলো করোনার সময় বিভিন্ন ত্রাণ দেওয়া হয়েছে,
এইগুলো জোগাড় করা, এগুলো বিক্রি করা, সব ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। মানি লন্ডারিং ক্যাপচার্ড হেডলাইন্স হাইলাইটিং রিপোর্টেড ইনভলভমেন্ট অফ দ্য পাওয়ারফুল ইনক্লুডিং পাবলিক রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়ালস অ্যান্ড বিজনেস পার্সনস। মানি লন্ডারিং করা হয়েছে, দেশ থেকে অর্থ পাচার করা হয়েছে মানি লন্ডারিং মানে, এবং এটা এই ক্ষেত্রে সবাই ছিল, জনপ্রতিনিধি থেকে শুরু করে ব্যবসায়ীরা এবং কর্মকর্তারা সবাই ছিল। এবং শুধু তাই না, ইন অ্যাডিশন টু মানি লন্ডারিং সাম পাবলিক রিপ্রেজেন্টেটিভ ওয়ার ইভেন ইনভলভড ইন হিউম্যান ট্রাফিকিং ইনক্লুডিং ওয়ান কনভিক্টেড আউট অফ দ্য কান্ট্রি। এবং তারা প্রথমবার দেখা গেছে যে ওই যে সাংসদ পাপলু লক্ষ্মীপুরের, তিনি কিন্তু মানব পাচার, হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তাকে সংসদ পদ বাতিল হয়েছে। তো এই যে জিরো টলারেন্স করা হলো, সেটা আসলে ফলপ্রসূ হয় নাই, এটাই দেখাতে চেয়েছেন উনি। এই প্যারাটা ইম্পর্টেন্ট, আমি আপনাদের জন্য পড়ি এই প্যারাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা যদি লিখতে দেয় তাহলে আপনারা এটা লিখবেন, উইদাউট এ প্যারাডাইম শিফট ইন আর পলিটিক্যাল কালচার টু পুট পাবলিক ইন্টারেস্ট ফার্স্ট। বলছে আমাদের রাজনৈতিক যে চর্চা সেটাতে যদি আমূল পরিবর্তন আনা না যায়, যে শুধুমাত্র জনগণের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে, আবার আইডিওলজিক্যাল কথাবার্তা, যেটা আসলে বাংলাদেশের করা খুব কঠিন। রিপ্লেসিং দ্য প্র্যাকটিস অফ ট্রিটিং পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অ্যাজ এ লাইসেন্স ফর অ্যাবিউজ অফ পাওয়ার। এই যে রাজনৈতিক ক্ষমতা মানেই হচ্ছে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক ক্ষমতার অধিকারী হওয়া মানে করাপশন ক্যান নট বি কন্ট্রোলড। এই প্র্যাকটিস, এই চর্চার মধ্যে থেকে ক্ষমতা যে অবাধ, এবং অবাধ বলছে এটাকে ক্ষমতার অপব্যবহার বলা যায়, আমাদের দুর্নীতি আমাদের কখনোই কন্ট্রোল করা সম্ভব না। পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল পজিশন মাস্ট বি ইনসুলেটেড ফ্রম দ্য ইনফ্লুয়েন্স অফ মানি অ্যান্ড ক্রিমিনালিটি। এবং এই যে টাকা এবং অপরাধ, এই জগতের লোকজন চাইলেই টাকা দিয়ে সাংসদ হতে পারছেন, ক্ষমতা কিনে নিতে পারছেন, সেটার প্র্যাকটিস বন্ধ করতে হবে। ডিপলিটিসাইজেশন অফ ইনস্টিটিউশনস ইজ ক্রিটিক্যাল টু শিওরিং রুল অফ ল। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে রাজনীতিকরণ, যে কোনো, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত দুদলে বিভক্ত, যে কোনো একদম জনবান্ধব যেটাতে আসলে নিরপেক্ষ থাকার কথা, সেখানে গিয়েও তারা দলাদলিতে বিভক্ত হয়ে পড়েন। দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তারা পর্যন্ত দলাদলি, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, যেটার ফলে আসলে কঠিন হয়ে যায় দুর্নীতি দমন করা। এটাই বলছে টিআইবি। দ্য অ্যান্টি কারাপশন কমিশন, এসএসসি মাস্ট, দুর্নীতি দমন কমিশনের কী করা উচিত? মাস্ট বি এবল টু ইফেক্টিভলি ক্রিমিনালাইজ করাপশন ইররেসপেক্টিভ অফ সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্যাটাস। কোনো কিছুই দেখা যাবে না, অর্থাৎ কার কি সামাজিক, কি রাজনৈতিক, কি অর্থনৈতিক অবস্থা, এটা না দেখে কাজ করতে হবে। যে অর্থাৎ এই যে সমাজের এলিট সোসাইটিকে ছাড় দেওয়া দুর্নীতি করলেও সেটা করা যাবে না। টু প্রমোট পাবলিক পার্টিসিপেশন এগেন্স্ট করাপশন, দ্য স্পেস মাস্ট বি এক্সপেন্ডেড ফর ওপেনেস, রিপোর্টিং অ্যান্ড ডিসকার্স অন করাপশন অ্যান্ড দ্য এক্সারসাইজ অফ কনস্টিটিউশনালি গ্যারান্টেড রাইটস ইনক্লুডিং ফ্রিডম অফ অপিনিয়ন অ্যান্ড ডিসেন্ট। অর্থাৎ বলছে, অনেকগুলো কথা বলছে যে দুর্নীতি দমন করতে হলে দুর্নীতিটা খোলামেলাভাবে প্রকাশ করতে হবে, এবং সাংবিধানিকভাবে যে অধিকারগুলোর কথা বলা হয়েছে দুর্নীতি দমনের ক্ষেত্রে, সেগুলো চর্চার সুযোগ দিতে হবে। আচ্ছা, বলছে 2021 সালের এই সিপিআইয়ের থিম ছিল করাপশন, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি। করাপশন কন্ট্রিবিউটস টু অ্যান আনসেফ ক্লাইমেট ফর হিউম্যান রাইটস অ্যান্ড ইটস ডিফেন্ডার্স। দুর্নীতি থাকলে যারা মানবাধিকার নিয়ে কাজ করেন এবং যারা এর পক্ষে, তাদের জন্য একটা নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়। দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এস্টিমেটস দ্যাট আউট অফ 31 cases of murder of human rights defenders globally in 2020, 98% occurred in 23 countries with high level of corruption, and least 20 such as cases targeted anti-corruption activities. বলছে এই 2020 সালে 331টা মার্ডারের যে কেস হয়েছে, 331 জন মানবাধিকার কর্মীকে মারা হয়েছে, যেটার 98% সেই 23টা দেশে হয়েছে, যেসব দেশে উচ্চমাত্রায় দুর্নীতি আছে। সো হাউ কারাপশন ইজ কানেক্টেড উইথ দ্য ইনজাস্টিস অ্যান্ড ডিসঅর্ডার অ্যান্ড ডিসফাংশন অফ ল, এটা আপনারা বুঝতে পারছেন। অ্যাটলিস্ট 20 সাচ কেসেস টার্গেটেড অ্যান্টি করাপশন অ্যাক্টিভিটিস, অর্থাৎ অ্যান্টি করাপশন অ্যাক্টিভিটিসদেরকেও টার্গেট করে করা হচ্ছে। লাস্ট লাইন প্যারাটা পড়ি। করাপশন লিডস টু ডেমোক্রেটিক ডিক্লাইন অ্যান্ড ডিসফাংশনাল ইনস্টিটিউশনস। দুর্নীতি আমাদের গণতান্ত্রিক চর্চাকে কমিয়ে দেয় এবং ডিসফাংশন করে দেয়, আমাদের প্রতিষ্ঠানকে অকার্যকর করে তোলে। আমাদের প্রতিষ্ঠানগুলো নিয়ে যে এত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এত অভিযোগ, আপনি দেখবেন যে লাইসেন্স করা প্রতিষ্ঠান থেকে হাসপাতাল থেকে শুরু করে সব কিছুতে দুর্নীতি, ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে যাচ্ছে, তাদের যে কাজ করার কথা সেটা করছে না। ইট ইনক্রিজেস ইনজাস্টিস অ্যান্ড অ্যাবিউজ অফ হিউম্যান রাইটস হুইচ ইন টার্ন লিডস টু ফার্দার করাপশন কজিং এ ভিসিয়াস সাইকেল। এটা একটা সাইকেল তৈরি করছে, ভয়ঙ্কর একটা চক্র। গিভেন দ্য স্টেট অফ ভায়োলেশন অফ হিউম্যান রাইটস ইন বাংলাদেশ ডিফিটস দ্য রুল অফ ল ইন জেনারেল অ্যাবিউজ দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইন পার্টিকুলার,
whether we are on the same trajectory or not in anyone's guess, যে আমরা যে জায়গায় যাচ্ছি এটা আসলে কারোই কাম্য নয়। ডক্টর ইফতেখারুজ্জামান হচ্ছে, আমি বলেছিলাম, প্রধান নির্বাহী এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আজকের এইটা আমাদের জন্য হতাশার, কিন্তু একই সঙ্গে দুর্নীতি যে আমাদের আছে এটাকে স্বীকার করে নিতে হবে। এটা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, সরকারি দল, বিরোধী দল, কারোই অস্বীকার করার উপায় নেই যে আমাদের রন্ধে রন্ধে দুর্নীতি। আমাদের কাজ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো, বিশাল বড় একটা দেশ, সেই দেশের প্রতিষ্ঠানগুলো কার্যকর রাখার জন্য কতটা কমিয়ে আনা যায় দুর্নীতি। আমরা দুর্নীতিমুক্ত একদমই করতে পারবো সেটা বলছি না, কিন্তু কতটা কমিয়ে আনা যায় যে ন্যূনতম নাগরিক সুবিধাগুলো যেন ইনশিওর করা যায়। আপনারা যারা ভিডিওটা পুরোপুরি দেখলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের কাজ হচ্ছে, আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা সামারিটা লিখবেন। সামারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা নিজের মতো করে, অথবা দুর্নীতি কমাতে কোন কোন জায়গাগুলোতে কাজ করা দরকার এটাও লেখা আছে, আপনারা সেটা নিয়ে দয়া করে 2 লাইন 5 লাইন লিখে যাবেন। আপনাদের উপকার হবে, খুবই খুবই উপকার হবে। BCS রিটেনে অনেকেই 2 লাইন 5 লাইন 10 লাইন ইংলিশ একদম সারা জীবন তো মুখস্থ করে এসেছেন। টি স্টল, হ্যাঁ, তারপরে রেইনি ডে, উইন্টার মর্নিং, স্কুল কলেজে 6 থেকে 10 একই প্যারাগ্রাফ লিখে এসেছেন। আপনাদের দোষ না, তবে সব কিছুরই বেটারমেন্টের উপায় আছে। আমি আপনাদের জন্য সেজন্যই পাশে আছি, কনসিস্টেন্ট থাকার চেষ্টা করছি। আপনারা রেগুলার এগুলো দেখার পরে আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।